আপনাদের সকলকে ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আগের পর্বের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে কিভাবে অমরকণ্টক যাওয়া যায়। অমরকণ্টক আসার জন্য হাওড়া থেকে সরাসরি কোনো ট্রেন নেই। এও বলে দিয়েছিলাম পেন্ড্রা রোড বলে একটি কাছের স্টেশন আছে, সেখানে নেমে বাসে যেতে হয় অথবা অটো বা প্রাইভেট কারে করে অমরকণ্টক পৌঁছে যাওয়া যায়। আর একটা প্রতিদিনকার ট্রেন বিলাসপুরে নেমে বাসে করে অমরকণ্টক যাওয়া যায়। অমরকণ্টক যাওয়ার পথে কবচি না নামার কথা। আগের পর্বের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম নর্মদা মায়ের মন্দির রাতের এক মায়াবী আলোকে। আরও দেখে নিয়েছিলাম দিনের বেলায় 27টি মন্দির ঘেরা নর্মদা কমপ্লেক্স। আমরা জেনে নিয়েছিলাম কেমনভাবে কবির চবুতরা অর্থাৎ কবিরের সাধনা ক্ষেত্র কপিলধারা যেতে হয়। আজকে আমাদের গল্প শুরু কপিলধারার পরবর্তী অংশ থেকে। এই কপিলধারা পৌঁছতে গেলে আপনাদের অনেকটা পথ হেঁটে আসতে হবে, আরও খানিকটা পথ অতিক্রম করতে হবে, সিঁড়ি বেয়ে খানিকটা পথ যেয়ে তারপরে এই কপিলধারাতে পৌঁছানো যায়। কপিলধারা প্রায় 50 ফুট নিচে নর্মদা নদী ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করেছে দুগ্ধধারা। আরও খানিকটা পথ নিচে নেমে গিয়ে এই দুগ্ধধারার সৃষ্টি। এখানে স্নানও করে নেওয়া যায় দুগ্ধধারার জলপ্রপাতে। অনেকে দেখলাম যে স্নানও করছে দুগ্ধধারার প্রপাতে। জনশ্রুতি সাধনামগ্ন খাঁকি বাবা দেখেন জলস্রোত দুধে রূপান্তরিত হয়ে বয়ে চলেছে, আর তৈলঙ্গ স্বামী আজলা ভরে পান করেছেন নর্মদা মায়ের পীযূষ ধারা। আজও 9টা-10টার সময় মিশ্রিত হয় সেই পীযূষ। ঋষি দুর্বাসার গুহাও ছিল অতীতে এই জলপ্রপাতের কাছেই। দুগ্ধধারা পেরুতেই নর্মদা আবার অদৃশ্য হয়ে গেছে পাহাড়ের বাঁকে। তারপর প্রায় 1306 কিলোমিটার পথ অতিক্রম করে নর্মদা বিলীন হয়েছে গুজরাটের ভিগু কচ্ছ কাম্বে উপসাগরে। আগের পর্বের বর্ণিত কবির চবুতরা যাওয়ার পথে পড়ে রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মন্দির। এই রামকৃষ্ণ মন্দিরটা বন্ধ ছিল। আমরা বাইরে থেকে কিছুটা অংশ দেখে নিয়ে আমরা চলে আসি অরণ্ডি সঙ্গম গুফা আশ্রমে, যা গঙ্গা কা সহেরা নামেও পরিচিত। অরণ্ডি সঙ্গম গুফা আশ্রম পৌঁছানোর সময় ও ফিরে যাওয়ার সময় বেশ খানিকটা পথ নর্মদা মায়ের বৃহৎ জলাশয়ের পাশ দিয়ে আসার দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। সেই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন অরণ্ডি সঙ্গম গুফা आश्रमे। साल में एक बार माता गंगा जी नर्मदा जी से भेंट करने आती हैं मिलने। वह दिन कहलाता है गंगा दशहरा। गंगा दशहरा के दिन माता जी नर्मदा जी से भेंट करने आती है गंगा मैया। इसलिए यहाँ फेस्टिवल रहता है। उस दिन बहुत भीड़ होता है, बहुत लोग स्नान करने आते हैं। जाइए दर्शन करके आइए। ये अंदर गुहा है, उधर मंदिर है, उधर कुंड वो नदी बना है। बढ़िया फोटो तो खींच लीजिए। এই আশ্রমের সামনে ডান দিকেই আপনাদের চোখে পড়বে নর্মদা মন্দির। এখানে মাঝে নর্মদা মাতাজি, ডান পাশে গঙ্গা মাতাজি এবং বাম পাশে অরণ্ডিজির মূর্তি। নর্মদা মায়ের বিশাল জলাশয়, এখানে থেকে নর্মদা মায়ের ধারা আস্তে আস্তে নিচে প্রবাহিত হয়েছে। একটা জলপ্রপাতেরও সৃষ্টি হয়েছে। उसका उद्धार कर, उसको मोक्ष दिलाने के लिए गंगा जी उद्धार। लेकिन नर्मदा जी जो है ये जीवनदायिनी नदी है। इस नदी में लोग जन्म लेते हैं, मरता कोई नहीं है, जन्म लेते हैं। मतलब ये जीवनदायिनी नदी कहलाती है। ये नदी जो है सतयुग समुद्र का मंथन हुआ था ना, उस मंथन में जब भगवान भोले बाबा ने विष का पान किया था, तो उस विष को पान करने के पश्चात जो है बहुत वो व्याकुल हो गए, बहुत अपसेट हो गए। तो यहाँ वहाँ घूमने लगे, उनको कहीं भी शांति सुकून नहीं मिला। फाइनली वो इस मैकल पर्वत पे आए लास्ट में। तो मैकल पर्वत पे जब आए
तो उनको यहाँ बड़ा रिलैक्स मिला, शांति सुकून मिला, ठीक है ना। और उसी समय शरीर का जितना गर्मी था विष का, वो यहाँ गले से, कंठ से, पसीने के द्वारा धरती पे गिरा, जिसमें से माँ नर्मदा जी का जन्म हुआ। वही अमर यानी होता है शिवा, अमर में शिव, और कंठ से नर्मदा निकली, इसलिए अमर कंठ इसका नाम पड़ा। নর্মদা নদীর উৎপত্তি ও অমরকণ্টক নামের আরও একটি পৌরাণিক কাহিনী শুনে আমরা ফিরে আসি আশ্রমের প্রবেশদ্বারে। ঢুকেই ডান পাশে অরণ্যী সঙ্গমের মাহাত্ম্য লেখা সাইনবোর্ড আপনাদের চোখে পড়বে। ডান পাশে রয়েছে গিরিরাজ ওষুধালয়, এই পাশেই শ্রী গুরু রামজি সমর্থ গুহা। মাথা হেঁট করে নিচে খানিকটা প্রবেশ করতে হয়। নিচে খানিকটা প্রবেশ করার পরে বিশাল একটা ঘর, সেখানে অনতি দূরে আছে কুয়া মতো অমৃত কুণ্ড, রাম সীতার মূর্তি, অদূরে হনুমানের মূর্তি ও রামজির মূর্তি আপনাদের চোখে পড়বে। গুফা থেকে বেরিয়ে সামনে ওষুধের কিছু দোকান আছে, আর আছে নর্মদা মায়ের মূর্তি। এখানে নর্মদা মায়ের পিতলের মূর্তি খুবই ছোট, 100 টাকা দিয়ে কিনেছিলাম। কথিত আছে দশেরার দিন মা গঙ্গা নর্মদার সঙ্গে ভেট করতে এখানে আসেন। এই দৃশ্য গ্রহণ করতে করতে আমরা পৌঁছে গেলাম মাইকাল পর্বতের কোলে অবস্থিত অমরকণ্টকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান জলেশ্বর মহাদেবের মন্দিরে। এখান থেকে প্রচুর জলের ধারা সৃষ্ট হয়েছে, তাই এখানকার বিরাজমান মহাদেবের নাম জলেশ্বর, অর্থাৎ জলের ঈশ্বর। এখানকার সম্মিলিত জলের ধারা থেকে সৃষ্ট হয়ে তৈরি হয়েছে জহিলা নদী, যা পরে সোন নদের সঙ্গে মিলিত হয়েছে। সোন নদ গঙ্গার একটি উপনদী। स्वयंभू शिव जी जो अपने आप धरती से प्रकट हुए हैं, इनको ज्वालेश्वर महादेव कहा जाता है। और द्वादश लिंग से एक है नहीं, द्वादश शिवलिंग है, स्वयंभू है। स्वयंभू अलग होते हैं, द्वादश अलग है। और ये माता अन्नपूर्णा है, माता अन्नपूर्णा, और ये मंदिर है सिद्धिदात्री। 3 मंदिर है, तीनों मंदिर के दर्शन करके आइए आप। अच्छा। फिर आगे चलेंगे बड़ा वाला शंकर जी देखने, अमरेश्वर। पहले यहाँ दर्शन करके आइए। थैंक यू। স্বয়ম্ভু জলেশ্বর মহাদেবের পুজো দিয়ে ওর পাশেই অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শনের সময় পায়েস প্রসাদ গ্রহণ করেছিলাম। তারপরে আপনারা চলে আসবেন পাশেই সিদ্ধেশ্বরী মাতার মন্দির দর্শনে। এই স্থানটাও আপনাদের ভালো লাগবে। তারপর আমাদের সঞ্জয় দ্বিবেদী মহাশয় অটো করে খানিকটা পথ নিয়ে গিয়ে পৌঁছে দিলেন অমরেশ্বরের শিব মন্দিরের কাছাকাছি। খানিকটা পথ পায়ে হেঁটে অমরেশ্বর শিব মন্দির দর্শন করেছিলাম। প্রায় 12 ফুট উচ্চতা বিশিষ্ট অমরেশ্বর শিব মন্দির এ অভিষেক করার জন্য 15টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় এবং শিবলিঙ্গে অভিষেক করতে হয়। ছবি তোলা সামনে থেকে নিষিদ্ধ, তাই সেই ছবি আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাইরের দিকে সিঁড়ি বেয়ে ছাদের ওপর 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ দর্শন করতে করতে খানিকটা হলেও আপনারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। এইখানের একটি ফাঁক থেকে খুব দ্রুত অমরেশ্বর মহাদেবের তোলা ছবি আপনাদের পরিবেশন করলাম। অমরেশ্বর শিব মন্দির দর্শন করে সঞ্জয়বাবু আমাদের একটি স্থানে অটো দাঁড় করিয়ে খানিকটা পথ নিচে নেমে যেতে বলেন। वो गौमुख बना, गौमुख। अच्छा। यहाँ से ऐसे जाना, वहाँ दर्शन करके आना। अच्छा। और उस पेड़ का भी जो पेड़ बनाना बट का, उसको भी प्रणाम करके आना। अच्छा। और वहाँ से स्टार्टिंग है। খানিকটা পথ নিচে নেমে গিয়ে আমরা লক্ষ্য করি বিশাল এক বটগাছ, তার পাশে একটি কুণ্ডের মতন অংশ। সেই কুণ্ডর মতন অংশ থেকে
অনবরত জল পড়ে যাচ্ছে। সঞ্জয়বাবু বললেন এটি সোন নদীর উদ্গমস্থল। সঞ্জয় দ্বিবেদী মহাশয় তারপর আমাদের নিয়ে যায় দুর্গাধারায়। অপূর্ব সুন্দর এই দুর্গাধারার উপর থেকে জল পড়ছে এবং সেই জল রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এই জলপ্রপাতের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। জলপ্রপাতের এই দৃশ্য দেখার পরে আমাদের গাড়ি ছুটতে থাকে এবং একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানটাকে থেকে নিচের পাহাড়ের দৃশ্য অপূর্ব। এই জায়গাটাকে ভিউ পয়েন্ট বলে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে দেখতে পাবেন। আর এখান থেকে জলপ্রপাতের জল এসে একটা জায়গায় পড়ছে, সেটাও আপনারা উপলব্ধি করবেন। এই জায়গাটাতে কিছুক্ষণ কাটিয়ে আমরা পৌঁছে গেলাম এশিয়ার সবথেকে বৃহত্তম মহাবীরের মূর্তি দর্শন করতে, জৈন টেম্পলস। 24,000 কেজি ওজনের অষ্টধাতু নির্মিত এই মহাবীর জৈনের মন্দিরের কার্য এখনো সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হতে হয়তো সময় লাগবে। আমরা যখন গিয়েছিলাম তখন কাজ চলছে। পদ্মের ওপরে মহাবীরের মূর্তিটা স্থাপিত ছিল, সেটারও ওজন নাকি 28,000 কেজি। সঞ্জয়বাবুর মতে এটা নাকি এশিয়ার মধ্যে সবথেকে বড় মহাবীরের মূর্তি। एशिया का सबसे वेटेड स्टैचू 24,000 केजी अष्टधातु मूर्ति, जैन टेम्पल अष्टधातु मूर्ति, महावीर स्वामी। ओके, थैंक यू फॉर वेलकम। ये यहाँ से जाइए, ये गेट से जाइए। कमल 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 जिस पे मूर्ति रखा गया है, कमल लोटस, वो 28,000 केजी अष्टधातु। 28,000 केजी अष्टधातु। और महावीर का जो 24,000 केजी 24,000 केजी। অমরকণ্টকের এত দর্শনীয় স্থান দেখতে দেখতে কখন ঘড়ির কাঁটা আড়াইটের ঘর পৌঁছেছে আমরা বুঝতেই পারিনি। তারপর সঞ্জয়বাবু আমাদের একটি হোটেলে নিয়ে যান। সেখানে আমরা মধ্যাহ্ন ভোজন সারি। মিল পড়ে জন প্রতি 120 টাকা। 480 টাকায় আমাদের মিল তৃপ্তিদায়ক ছিল। মিলের আমরা নিরামিষই নিয়েছিলাম। সঞ্জয়বাবু যেহেতু নিরামিষ খান, সেই জন্যে আমরাও নিরামিষ মিল গ্রহণ করেছিলাম এখানে। দ্বিতীয় পরিক্রমায় আপনারা দেখে নেবেন সোনমুডা, অর্থাৎ সোন নদীর উৎস। ছোট্ট কুণ্ড, সেই কুণ্ডের নিথর নিস্তব্ধ জল। এখানে সোনাক্ষী মায়ের মন্দির আছে। সতীপীঠগুলির মধ্যে এই সোনাক্ষী মায়ের মন্দিরের নামও আছে। এখানে কথিত আছে বাম নিতম্ব পড়েছিল সতী মায়ের। এই মন্দিরের পাশেই রয়েছে সোন নদীর উৎস। জনশ্রুতি ব্রহ্মার উৎস থেকেই সোন নদের সৃষ্টি। সামনে সানসেট পয়েন্ট। কথিত আছে শিবতনয়া দ্বিমতে মেখল রাজার একমাত্র কন্যা নর্মদার সাথে সোনভদ্র নামে এক সন্ন্যাসী রাজপুত্রের বিয়ে। কিন্তু সোনের পৌরসে মুগ্ধ নর্মদার এক সহচরী নর্মদার রূপ ধারণ করে হাজির হন বিয়ের বাসরে। একথা শুনে অভিমানে ফেটে পড়ে ছুটতে থাকেন নর্মদা। কপিল মুনি প্রবোধ দেন কন্যাকে। কপিল মুনির বাধা এড়িয়ে এই কপিলধারায় পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে ছুটে চলে নর্মদা পশ্চিম দিকে। একথা পাঁচকান হতে বিয়ে ভেঙে যায়। শোকে দুঃখে সোনও চলতে থাকে উত্তরে। পরস্পরের অভিশাপে নদী বয়ে চলে উত্তরে, আর নর্মদা বয়ে চলে পশ্চিমে। এই গল্পকথা থেকে আমরা জানতে পারি সোন নদ গঙ্গাতে মেশে উত্তর দিকে প্রবাহিত হয়ে, আর নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বম্বে উপসাগরে পতিত হয়। এই নর্মদার তটভূমিতে
পরিক্রমা করা হয় এবং এই পরিক্রমাটা খুব পূর্ণ কাজ বলে বর্ণিত আছে। শান্ত নিরিবিলি জায়গায় অবস্থিত গায়ত্রী মাতার আশ্রম আপনাদের ভালো লাগবে। আচার্য শ্রী রাম শর্মা প্রতিষ্ঠিত মূল গায়ত্রী আশ্রম হরিদ্বারে। এই হরিদ্বার থেকেই সমস্ত গায়ত্রী আশ্রমগুলো পরিচালিত হয়ে থাকে। এখানকার সেবকের কাছে আমরা জানতে পারলাম ওনার স্ত্রী ভগবতী দেবী শর্মাও এই আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আশ্রমগুলি থেকে একটা পত্রিকা বের হয়, তার নাম অখণ্ড জ্যোতি। অখণ্ড জ্যোতি বাংলাতেও প্রকাশিত একটি পত্রিকা। এই আশ্রম দেখার পর আপনারা দেখে নেবেন মাই কি বাগিয়া, অর্থাৎ নর্মদা মায়ের বাগান, ছোটবেলার খেলার স্থল। वो जब बच्चा था ना तो यहाँ खेलने कूदने आता था। अच्छा, उनका क्रीड़ांगन स्थल है। अच्छा। माई की बगिया। बगिया मीन्स गार्डन। गार्डन। ओके। अच्छा, ओके। तो माई की बगिया स्थल है। नर्मदा নর্মদা মায়ের ছোটবেলার খেলার স্থান মাই কি বাগিয়া বোঝানোর সময় আমাদের অটো ভেতর থেকে অনেকগুলো ব্যাগের মধ্যে মা নর্মদার প্রসাদ নিয়ে চম্পট দেয় একটি বানর। সেই ছবির দৃশ্য আপনারা দেখে উপভোগ করলেন। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম নর্মদা মায়ের প্রসাদের পরিণতি আপনারা নিজেরাই চোখে দেখলেন। এই পরিণতিটা খুবই আনন্দদায়ক হয়েছিল একদিক দিয়ে, কারণ নর্মদা মায়ের দ্বিতীয়বার দর্শন করার সুযোগ পেয়েছিলাম। আর একটা ছোট্ট ইচ্ছা পূর্ণ হয়েছিল, তিনজনকার নর্মদা মন্দিরের কমপ্লেক্সে একসঙ্গে ফটো ছিল না, সেটাও কিন্তু পূর্ণ হয়েছিল এই বানরের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। ব্যাপারটা মজার হলেও আমরা উপভোগ করেছিলাম। এই খেলাস্থলের পাশে ঋষিদের তপবন, সুন্দর বাগিচার মাঝে দেবী নর্মদা মন্দির, কুণ্ডও আছে পিছনে। পিছনে রয়েছে কৈলাস আশ্রম, শিব মন্দিরও। এর খানিকটা দূরেই চোখে পড়বে আরেকটি অপূর্ব আশ্চর্য সুন্দর আর একটা আশ্রম, যেটা মার্কণ্ডেয় আশ্রম। গায়ত্রী মন্দির এবং মার্কণ্ডেয় আশ্রম। শঙ্করাচার্যের উপাস্য দেবতা पंचानन शिवो रয়েছেন मंदिरे। मार्कंडेय शिव जी जो शिव जी के बहुत ही चाहते थे, जिनकी अल्प आयु थी, 16 वर्ष की आयु थी, तो भगवान शिव ने उनको फिर जीवन दान किया, दीर्घ आयु का। यमराज जब लेने आए तो भगवान त्रिशूल लेकर खड़े हो गए, बोले बाबा। वही मार्कंडेय ऋषि जी का ये स्थान तपो स्थल है। सप्त ऋषि में मार्कंडेय ऋषि जी आते हैं। भगवान शिव जी का मतलब कहना चाहिए एक प्रकार से वो है। तो ये स्थान जो पेड़ बना है ना, गाछ, उस गाछ के नीचे बैठ करके उन्होंने तपस्या की। जाकर के अंदर चले जाइए, जाली खोल लीजिए, दरवाजा खोल लीजिए, अंदर दर्शन करवाओ, वो इनको दर्शन करवाओ, जाइए वो दर्शन करवाएगा। ये मार्कंडेय जी ही ये लगते हुए भोलेनाथ में ये बीच में पकड़े। ये परशुराम है, परशुराम। और ये दत्तात्रेय है, और ये माता जी ही यहाँ। प्रभु जी बाएं हाथ से ये गायत्री माता है। गायत्री माता का मुंडा कौन है? 5 मुंडा। और ये राजराजेश्वरी है, राजराजेश्वरी। और ये नर्मदा माता का। और ये श्री जंत्री। हाँ, নানান মুনি ঋষিরাও এসেছেন পুরাণ বিস্মৃত মার্কণ্ডেয় ঋষির এই আশ্রমে। প্রবেশ পথে হনুমানের মন্দির, চলতে ফিরতে হনু থেকে সতর্ক থাকার দরকার। তারপর আমরা এসে পৌঁছাই শঙ্করাচার্যের আশ্রমে। সিঁড়ি দিয়ে উঠে নিরিবিলি পরিবেশে এই আশ্রম আপনাদের মন আরও একবার আকর্ষণ করবে। বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে দেখতে আপনারা হয়তো পৌঁছে যাবেন এক মায়াবী আধ্যাত্মিক জগতে। শঙ্করাচার্যের আশ্রম দেখে খানিকটা পথ অতিক্রম করার পর এক নয়নাভিরাম
বৃহৎ জলাশয়ের পাশ দিয়ে যাবার সময় দেখতে পাবেন এক বিশাল মূর্তি জলাশয়ের ওপরে দাঁড়িয়ে। দূর থেকে দেখে মনে হবে মহাদেবের মূর্তি, কিন্তু ক্যামেরা জুম করে দেখলে দেখা যাবে মহাদেবের বেশে মা নর্মদার মূর্তি। এখানকার পরিবেশ এতটাই ভালো, আপনাদের একটা আলাদা জগতে নিয়ে পৌঁছে দেবে। श्री यंत्र मंदिर है। यंत्र जो होता है लक्ष्मी जी का, उसी के आकार में इस मंदिर का निर्माण हो रहा है। 32 वर्ष हो गया बनते। इस साल में एक बार इसका कार्य लगता है, काम चालू होता है पुष्य नक्षत्र में, बाकी समय काम बंद रहता है। ये मेन बगलामुखी देवी जी का मंदिर है, ठीक है। अच्छा। और सामने 64 योगिनी बना हुआ है, दर्शन करके आइए। और मंदिर का पूरा अगर नजारा देखना है तो ऊपर चढ़ जाइए। सामने किधर है? थैंक यू, वेलकम। অমরকণ্টকে এত কিছু দেখার পরে যখন সূর্যদেব আস্তে আস্তে অস্তাচলে যাচ্ছে, সেই পড়ন্ত বিকেলের আলোতে আমরা দেখে নিয়েছিলাম মার্কণ্ডেয় আশ্রম এবং তার কাছেই অদূরেই একটু দূরে অবস্থিত শ্রীযন্ত্র মন্দির। শ্রীযন্ত্র মন্দির সঞ্জয়বাবুর কাছে জানলাম এটি পুষ্যা নক্ষত্রে ওইটুকু সময়ের ধরে কাজ হয়। ভারতবর্ষের হয়তো এই একটি মন্দির যেটা 30 বছর ধরে নির্মাণ কার্য চলছে, এখনো নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি। এর খানিকটা উপরে উঠে গিয়ে মন্দিরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেই সুন্দর ভিউ দেখতে দেখতে সূর্যদেব আস্তে আস্তে অস্তাচলের দিকে যেতে আরম্ভ করলো। আমরাও বাকি কিছু স্পট দেখে নিয়ে ফিরে চললাম গন্তব্যের দিকে। দিবাকরের দিনের শেষের রক্তিম আভা মেখে আমরা দেখে নিই শ্রী কল্যাণ সেবা আশ্রম। দক্ষিণ ভারতের মন্দিরে আদলের তৈরি এই গেটটা আপনাদের মুগ্ধ করবে। গেটের গায়ে অনেক দেবদেবীর ছবি আছে। এছাড়াও হোস্টেলের সামনে মহাদেবের একটি মূর্তি এবং গীতার বাণী অংশটা বড় করে প্রস্ফুটিত করা আছে। আমাদের অমরকণ্টক এর ভ্রমণ পর্ব শেষ হয় পাতালেশ্বর শিব মন্দির দর্শনের মধ্যে দিয়ে। এটি নর্মদা মন্দিরের সংলগ্ন। এই মন্দিরের কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরটা বাইরে থেকে দেখলেই হয়ে যায়, মন্দিরের ভেতরে ঢোকা নিষেধ। 25 টাকা টিকিট কেটে এই মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতে হয়, মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় না। অমরকণ্টকে এত দর্শনীয় স্থান আছে যেটা একদিনে ঘোরা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন সঞ্জয় দ্বিবেদী মহাশয়। আমাদের ঘুরতে ঘুরতে যখন সন্ধে 6:30 হয়ে গেল, তখন অমরকণ্টক থেকে পেন্ডা রোড যাওয়ার শেষ বাসও চলে গেছে। আমরা তখন খুব চিন্তিত। আমরা চিন্তিত হলে কি হবে, সঞ্জয়বাবু অনেক আগে থেকেই ওনার পরিচিত বন্ধুদের বারবার ফোন করে জেনে নিয়েছিলেন যে কেউ এখানে অমরকণ্টকে আসছে কি না। তার বদান্যতায় আমরা বলেরো গাড়ি করে মাত্র 600 টাকাতে অমরকণ্টক থেকে পেন্ডা রোড ফিরে যাই। ওনার এই পরোপকারিতার কথা কোনোদিনই ভোলার নয়। ওনার সারাদিনের ঘোরা বাবদ আমাদের কাছে বলেছিলেন 1200 টাকা। আমরা যখন ওনাকে আর 100 টাকা বেশি দিতে চাইছিলাম, উনি কিছুতেই নিচ্ছিলেন না। এর আগে আমি ছাত্রছাত্রীদের খুব সহজে বিজ্ঞান পড়ানোর জন্য আরও ভিডিও তৈরি করেছি। বিজ্ঞানের মজার ঘটনা, পৃথিবীতে কে আগে এসেছিল, বীজ না গাছ, ডিম না মুরগি, এরকম বিভিন্ন কৌতূহল উদ্দীপক ভিডিও এই চ্যানেলে আছে। এছাড়াও আপনারা অঙ্কের বিভিন্ন রকমের ট্রিক্স, ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য, এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 9ম শ্রেণীর জীবনবিজ্ঞানের
জৈবনিক ক্রিয়া অ্যানিমেটেড ওয়েতে আমি বর্ণনা করে দিয়েছি, যেটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব উপকারী। এছাড়াও দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশনও প্রস্তুত করে দিয়েছি। আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের অনুরোধ করবেন দেখার জন্য। এই নতুন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো সে কথাও জানাতে ভুলবেন না। আমার এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই সন্তান সন্ততিদের নিয়ে ঘুরে আসতে পারেন এই সমস্ত শহরে। তারপরের পর্বে আমরা গিয়েছিলাম ভূপাল, আরও গিয়েছিলাম সাঁচি স্তূপ, ভীমবেটকা, গোয়ালিয়র ফোর্ট। খুব অল্প সময়ের মধ্যে 7 দিনের মধ্যে আমরা এই সমস্তগুলো ঘুরে দেখেছিলাম। সেই সমস্ত গল্প থাকবে পরের ভিডিওতে। আপনাদের ভিডিও কেমন লাগছে বলবেন। ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন। আপনাদের সুচিন্তিত মতামত দেবেন ভিডিও কি করে ভালো করা যায়। আমি চেষ্টা করব সেই সমস্ত স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং কেমনভাবে যাবেন, কোন কোন স্থানে থাকবেন, সমস্ত কিছু আমি বলে দেব। আরও কিছু জিনিস, আরও তথ্য আমি ডেসক্রিপশান বক্সে উল্লেখ করব। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং ভিডিওটাকে শেয়ার করার। আবার পরের ভিডিও নিয়ে আসব যখন আমরা পেন্ড্রা রোড থেকে ভূপালে গিয়ে পৌঁছেছিলাম। রাত্রির 10:50 আমাদের পেন্ড্রা রোড থেকে ট্রেন ছিল ভূপালের উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে আসব পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।